ভিভোর এই সিরিজটা বেশ জনপ্রিয়, সেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বা গ্লোবালি। আমরা কথা বলছি ভিভোর ভি সিরিজ নিয়ে। রাইট নাও আমার হাতে যে দুইটা ডিভাইস দেখছেন, ভিভো V70 সিরিজের ডিভাইস। এটা হচ্ছে V70 অ্যান্ড এটা হচ্ছে V70 FE ফ্যান এডিশন বা লাইট ভার্সন, কিংবা বলতে পারেন এই সিরিজের ছোট ভাই। মূলত এই ভিডিওতে আমরা কথা বলবো V70 FE নিয়ে। এটা নিয়ে পরবর্তীতে কথা হবে, বা কী কী নিয়ে আসছে টুকটাক একটু না হয় আমরা একটু পরে আলোচনা করব। বাংলাদেশ মার্কেটে ভিভো এই দুটো ডিভাইস অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। ফোনটার দামটা অলরেডি হয়তো বা আপনারা জেনে গিয়েছেন, বাট আমরা ফাইন্ড আউট করে দেখব দাম অনুযায়ী ঠিকঠাক জায়গায় আছে কি না। আপনি ক্যামেরার ডিভাইস জানেন এটা, বাট দামের সাথে ওই রেশিও মেনটেন করছে কিনা, চলুন সেটা ফাইন্ড আউট করি। ভিভো V70 FE ফার্স্ট অফ অল ডিজাইনটা বেশ সলিড একটা ফিল দেবে আপনাকে। না, এটা মেটাল বিল্ড না, মানে আই মিন বডি ফ্রেমে মেটাল না, বরং এটার যে দাম সেই জায়গা থেকে মেটাল বডি আমরা আশা করি, এটা খুবই স্বাভাবিকভাবে। সো ওইটা থাকলে আরও বেশি প্রিমিয়াম ভাইব পাওয়া যেত। রিয়ার প্যানেলটা গ্লাস্টিকি টাইপের একটা ফিল দেবে, এটা প্লাস্টিক গ্লাস এরকম মিক্স টাইপের একটা ফিল ক্রিয়েট করবে। এটা ফ্রস্টেড, ফিঙ্গারপ্রিন্ট তো বসে না, তবে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে, আপনারা কেস ব্যবহার করুন। রিয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন লক্ষ্য করবেন, লাইটের রিফ্লেকশনে এই প্যাটার্নটা চেঞ্জ হয়, দেখতে ভালোই লাগে। তবে এই ডিভাইসটার দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে আপনারা অ্যাভেলেবল পাবেন। আমি আশা করছিলাম ভিভো এই ডিভাইসটা আরও একটু স্লিম রাখবে। এর থিকনেস 7.59 মিলিমিটার, অনেক মোটা এমন না, আর একটু স্লিম থাকলে আরও বেশি সুন্দর লাগতো। আইপি রেটিং ভালো, 68 অ্যান্ড 69 এর রেটিং রয়েছে। স্প্ল্যাশ প্রুফ, পানি টেনে ঢোকার পসিবিলিটি কম, এমনকি পানির নিচে নিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারেন চাইলে। তবে যে বিষয়টা আপনার নজর কাড়বেই তা হচ্ছে এর ডিসপ্লে সেকশন। ডিসপ্লেটা ওপেন করলেই এর বেজেল এরিয়া আপনি খুবই ন্যারো দেখবেন, সুপার ন্যারো বেজেল রয়েছে অ্যান্ড অলমোস্ট সিমেট্রিক্যাল। অলমোস্ট বলছি এই কারণে লোয়ার চিনটা তুলনামূলকভাবে বাকি তিনটার সাথে কম্পেয়ার করতে গেলে একটু মোটা লাগবে, তবে সেটা চোখে ওভাবে পড়ে না, খুব ভালো করে খেয়াল করলেই বোঝা যায়। টপ সেন্টারে 5 হোল কাটআউটটাই রয়েছে। এইটা আরেকটু ছোটো রাখলে এই ডিসপ্লের সাথে আরও বেশি সুন্দর মানাতো আর কি। বাট ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট, কালারফুল। যারা মাল্টিমিডিয়া কনজামশন করবেন, গেমিং করুন, কিংবা যে কোনো কিছু দেখতে আর কি, ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল হওয়াতে খুবই ভালো লাগছে। আই প্লিজিং টাইপের একটা কালার দেয়। সাইজ 6.83 ইঞ্চ, সব বুঝতে পারছেন একটু লম্বা শেপের ফোন, বেশ বড়সড় একটা ডিসপ্লে। এটা 1.5K রেজলিউশন দিচ্ছে, সুতরাং রেজলিউশনও ঠিকঠাক জায়গায় আছে। ইভেন এটাও অ্যাজ অফিসিয়াল ডিভাইস যে প্রাইস পয়েন্টের, আমি বারবার যে প্রাইস পয়েন্ট বলছি, প্রাইসটা বোধহয় আপনাদেরকে ক্লিয়ার করা হয়নি। 8/256GB ভ্যারিয়েন্ট 57Kতে অ্যান্ড 12/256 66Kতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো আমরা যদি বেস ভ্যারিয়েন্ট থেকেই ধরি, ওই জায়গায় ডিসপ্লের রেজলিউশন অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক মনে হবে। HDR10+-এর সাপোর্ট পাচ্ছেন। 1900 নিটস পিক ব্রাইটনেস, যেটা শুনতে কম মনে হলেও মানে আসলে পিক ব্রাইটনেসের ব্যাপারটা কি? পিক ব্রাইটনেস হচ্ছে নির্দিষ্ট কোনো পিক্সেলে নির্দিষ্ট কোনো সময়ে হয়তো ওই সর্বোচ্চ ব্রাইটনেসটা দেয়, যেটা আমাদের চোখে ওইভাবে আসেও না। সো ওইটা দরকার নেই। HBM এর ক্ষেত্রে 1500++ থাকলে ওইটা খুব ভালোভাবে ইনডোর আউটডোর সব জায়গায় দেখা যায়। সো এইটা মানে নাম্বারের গেমে কম মনে হলেও অ্যাকচুয়ালি দেখতে সমস্যা হয় না। আপনি আউটডোর ইনডোর সব জায়গায় দেখতে পাবেন। ডিরেক্ট সানলাইটে গিয়ে তো আর মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন না, হ্যাঁ ওইটা করলে আপনার কাছে রিফ্লেকশনের কারণেই মূলত কম মনে হবে। 449-এর মতো রয়েছে PPI ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে। টাচ রেসপন্স ভালো, 120 Hz পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে পুশ করতে দেখছি এই ডিসপ্লেটাকে। কোনো ধরনের গ্রিন টিন্ট, ব্লু টিন্ট এই জাতীয় প্রবলেম আমি পাইনি। সো আমার দিক থেকে ডিসপ্লেকে আমি বেশ ভালো একটা মার্কিং দিব, বাট প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু সন্দিহান। আমি ওই ব্যাপারটা ঠিক ক্লিয়ার না। আপনারা একটা ডিসপ্লে গার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে পুরোটা গেলেও বেঁচে যাবে আর কি। আচ্ছা, এবার আসল জায়গায় আসি, স্মার্টফোনটা যে কারণে হয়তো আপনারা কিনবেন, মূলত ক্যামেরা। হ্যাঁ, এটা রিয়ারে দুইটা শুটার আমরা দেখছি, দুইটাই কাজের। 200 মেগাপিক্সেল যেখানে OIS রয়েছে, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল যা আলট্রা ওয়াইডে ছবি নেবে এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিতে পারে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এখন অফিসিয়াল ফোন হোক আর আনঅফিসিয়াল ডিভাইসই হোক, যখন আমি ফোনটা কিনছি মোটামুটি 57,000 টাকা দিয়ে, তখন ডেফিনেটলি এখানে আমি 3টা লেন্স তো আশা করবই, এবং সেক্ষেত্রে একটা টেলিফটো থাকবে। সেটা যদি 2.5x 2.8x আইদার 3x অপটিক্যাল জুমও দেয়, তাতেও আমি সন্তুষ্ট। কিন্তু সেটা থাকা অবশ্যই উচিত ছিল, যেটা আপনারা ভিভোর এই ডিভাইসটাতে পাচ্ছেন না। আবার আমরা আসলে জানি ভিভোর ভি সিরিজটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস তৈরি করে থাকে, তো সেই জায়গা থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকবে, এটাই স্বাভাবিক। ওটা আমি মিস করছি। আচ্ছা, ওর বাইরে যা আছে সেগুলোর রেজাল্ট কি? ভিভোর ভি সিরিজের ছবি বরাবরই আপনারা দেখছেন বেশ ক্রিস্প টাইপের ছবি দেয়। ছবিগুলো যথেষ্ট ভাইব্রেন্ট থাকে, ওভার স্যাচুরেটেড না, ভাইব্রেন্ট থাকে, চোখে দেখতে ভালো লাগে। ডে লাইটের ছবিগুলোতে শার্পনেস, ডিটেল অন পয়েন্টে থাকে, এমনকি আপনি যখন জুম করবেন তখনও দেখবেন ডিটেল ভালোই ধরে রাখতে পারছে। সেই বিষয়গুলো আমরা এখানে বিদ্যমান দেখছি। হেভি হার্শ লাইটিং কন্ডিশনে এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ইস্যু আছে, বাট ম্যাক্সিমাম ক্লিকেই মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে, বা আফটার প্রসেসিং ছবিগুলোকে বেটার করা ট্রাই করে। কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ একটু কম পেয়েছি, শ্যাডোর দিকে কিছুটা ডিটেল লস করে, তবে গ্রেন ট্রেনের দেখা ততটা পাওয়া যায়নি। লো লাইটের ডে লাইটের তুলনায় কিছুটা সফটেড ছবি দেয়, তবে সেগুলো দেখতে ভালো লাগে, আর একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে, একটু কালারটাও বেশি বুস্টেড মনে হয় তখন, যদিও বা সেগুলো দেখতে ভালোই লাগে আর কি।
আর ওয়াইএস থাকাতে একেবারে মানে লকড অবস্থায় ছবি তুলতে হবে ওরকম না, আপনার মোটামুটি মানে যে কোনো সিচুয়েশনে ছবি তুলতে পারবেন। ইভেন লো লাইটের ছবিগুলোতে যে টাইমটা নেয় তখনও কিন্তু ওই যে ব্লারি যে ভাবটা ওটা আসছে না। এরপরে পোর্ট্রেটে গেলে আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 23, 35, 50 অ্যান্ড 85। ভাই চারটা ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ রয়েছে, যদিও বা আমরা এখানে কোনো টেলিফটো জুম লেন্সই দেখছি না, এমনকি আলাদা কোনো ডেপথ সেন্সরও নেই। তবে হ্যাঁ, এই আলাদা আলাদা ফোকাল লেন্থের ছবিগুলো আলাদা আলাদাভাবেই সুন্দর লাগছে, যদিও বা হাইয়েস্ট ফোকাল লেন্থের ছবি দেখতে তো ভালো লাগছে, কিন্তু আপনি যদি এই ছবিগুলোকে একটু জুম করে দেখতে চান কিংবা একটু বড় ডিসপ্লেতে দেখতে চান তখন বুঝতে পারবেন এখানে ডিটেলের পরিমাণ কম রয়েছে কিংবা একটু সফট করে দিয়ে প্রেজেন্ট করে, কারণ আসলে এটা তো ডিজিটালি জুম করেই করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা 35 to 50 মধ্যে রাখলে মোটামুটি ভালো ডিটেলস ছবি পাবেন, কিন্তু 85-এ গেলে দেখতে তো সুন্দর লাগছে এই স্ক্রিনে, বাট বড় করতে গেলে বা একটু জুম করে দেখতে গেলে তখন বোঝা যায় যে ডিটেল লস করছে কিছুটা। ফেসটাকে একটু গ্লো করার প্রবণতা আছে অ্যান্ড কালারটা একটু টুইকটেড, একটু হালকা ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে। তবে এজ রিডাকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে না কিন্তু এখানে। এরপর যদি আমরা আলট্রাওয়াইডে যাই, আলট্রাওয়াইডটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো আউটপুট দেয় না। এটাকে আমি একদম ওই 30-35 হাজার টাকার আলট্রাওয়াইডের সাথে কম্পেয়ার করছি না, বরং আপনারা 40K অ্যারাউন্ড 40K প্লাস যে ফোনগুলোতে আলট্রাওয়াইড দেখেন অলমোস্ট সেরকম টাইপের একটা রেজাল্ট দেয়। প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখে, মেইন ক্যামেরার সাথে কালারের প্রায় মিল একই রকম পাবেন, বাট লো লাইটে গিয়ে এটা অনেক বেশি স্ট্রাগল করে ফেলে। লো লাইটে এটা ভালো ছবি দিতে পারে না, কিন্তু যেখানে মেইন ক্যামেরাটা অনেক বেশি বেটার রেজাল্ট দিচ্ছিল 200 মেগাপিক্সেলের ওই সেন্সরটা। সো আপনারা ট্রাই করবেন আলট্রাওয়াইড দিয়ে ছবি নিলে একটু প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়ার জন্যই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার সুন্দর ছবি দেয়, সেলফি লাভারদের একদম মন মতো ছবি দেয়। সোজা বাংলায় বলতে গেলে একটু ফর্সা করে দেবে আপনাকে, স্কিনটা হালকা স্মুথ করার প্রবণতা আছে। আপনি ইভেন সমস্ত বিউটিফিকেশন অফ করে দিলেও এই স্মুথটা লক্ষ্য করবেন। এর মানে এই না চুল টুল বা দাড়ি টাড়ি থাকলে এই সমস্ত জিনিস একদম ডোলে ঘষে মিলিয়ে দেয়, ব্যাপারটা ঠিক সেরকম না, সেগুলোকে ওয়েল ডিটেইলেই রাখে। তবে স্কিনটা হালকা একটু সফট করে একটু ব্রাইট করে দেয়, দেখতে সুন্দর লাগে আর কি। এই প্রপার লাইটিং কন্ডিশন ইভেন ইনডোরে মোটামুটি ভালো লাইটে যথেষ্ট ডিটেলড ছবি দিতে পারে। তবে মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জ এটার ততটা ওয়াইড না। যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K তে ভিডিও রেকর্ড করতে চান, হ্যাঁ তাদের জন্য এই ডিভাইসটাতে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা দিচ্ছে। আরেকটা জিনিস দেখুন, এটা কিন্তু বেশ ওয়াইড, যথেষ্ট ওয়াইড। এখানে 0.6x আমরা 8x আমরা দেখছি, এরপরে 1x, তারপরে আপনি 2xও করতে পারবেন আর কি শ্যুট। হ্যাঁ, সো 1xটা বেশ স্ট্যান্ডার্ড, বাট যদি আপনার আলট্রাওয়াইড প্রয়োজন পড়ে তখন আপনি এভাবেও শ্যুট নিতে পারবেন। এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগবে। আর ভিডিও কোয়ালিটি আমরা যেমনটা দেখছি অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস 57,000 টাকায় ওকে আছে, 60 FPS-টা থাকে। ব্যাক ক্যামেরা কিন্তু আমরা 4K 30 FPS রেকর্ড করতে পারবো, এর উপরে যাচ্ছে না। 4K 30 FPS স্টেবিলিটি ভালোভাবে কাজ করছে, তবে কিছুটা জিটারিং কিন্তু এখানে লক্ষ্য করেছি। এর বাইরে মোটামুটি ডিসেন্ট একটা রেজাল্ট পাচ্ছেন এর থেকে। ভিভোর এই ফোনের এআই এর বেশ কিছু ফিচার্স রয়েছে, এমনকি এআই ম্যাজিক ওয়েদার ফিচারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ধরুন ছবি তুললেন ছাদে বসে, বাট আপনি চলে যেতে পারেন শীতের দেশে, কিংবা ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডে সুন্দর স্কাই দরকার, সেটা আপনি অ্যাড করতে পারবেন, যেটা আপনি সরাসরি আপনার ডিভাইস থেকে ইনস্ট্যান্ট করতে পারছেন। তো ডিভাইস থেকে ইনস্ট্যান্ট করলে যেটা হয় যে রেজলিউশনটা ভালো থাকে। আমরা থার্ড পার্টি বিভিন্ন এআই টুলের মাধ্যমে করতে পারি এগুলো, বাট সেগুলো অনেক সময় দেখা যায় যে ডিটেল লস করে ফেলে। বাট ভিভোর সাথে যেহেতু ইনবিল্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু রেজলিউশন ঠিকঠাকভাবে পাবেন। বাট ওরা যেটা রিকমেন্ড করে, ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিন অবস্থায় নিলে পরে তখন একদম পারফেক্টলি ম্যাচ করতে পারে। আর এখানে যে অরা লাইটটা রয়েছে, এটা ওয়ার্ম অ্যান্ড কুল করা যায়। এরকম ভিভোর বিভিন্ন ডিভাইসে আমরা এই লাইটটা পেয়েছি। হ্যাঁ, ভিভোর এই ডিভাইসটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস। আমরা মেইন ক্যামেরাটাতে ভালো রেজাল্টই দেখছি। আমরা আলট্রাওয়াইডটা একটু ছোটো পাচ্ছি, তবে একটা টেলিফটো অবশ্যই মিস করছি, যে দাম সেই জায়গা থেকে টেলিফটোর মিসিং রয়েছে। এর বাইরে ক্যামেরা যা রেজাল্ট দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা যেতে পারে। এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7360 টার্বো। আমরা ওর যে প্রিভিয়াস জেনারেশন ভিভো V60 লাইট নামে এসেছিল বোধ হয়, তো এটাকে যদি লাইট হিসেবে কনসিডার করি তাহলে কিন্তু আমরা সেম জায়গায় সেম এসওসি দেখছি। ইউএফএস 3.1 হলো স্টোরেজ টাইপ, এটা মোটামুটি ওকে। দুটো ভ্যারিয়েন্ট পাচ্ছেন, 8/256 এবং 12/256 জিবি। আর আউট অফ দ্য বক্স রান করবে অরিজিনাল 6 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। চারটা মেজর আপডেট পাওয়া যাবে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। চারটা মেজর আপডেট ওকে, এই জায়গাটা ওকে আছে। এটাতে কিন্তু ওরা একটা ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করছে 4120 mm এর। এখন মিডিয়াটেক ডাইমেনসিটি 7360, এটাকে আপনি স্ন্যাপড্রাগনের কার সাথে কম্পেয়ার করতে পারেন। যদি কম্পেয়ার করেন, অনেকটা কম্পেয়ার করা যেতে পারে 6 Gen 4 এর সাথে। স্ন্যাপড্রাগন 6 Gen 4 আর এইটা প্রায় কাছাকাছি, যদিও বা মিডিয়াটেক ডাইমেনসিটি মোটামুটি 17% এগিয়ে থাকে জিপিউর ক্ষেত্রে এবং 9% সিপিইউ ক্লক স্পিডের ক্ষেত্রে এগিয়ে থাকে। এটা বোধহয় 2400 GHz, ওইটা বোধহয় 2300। সো এই তো একটু স্লাইডলি বেটার কিছু আপনি লক্ষ্য করবেন এখানে আর কি। তবে যে জিনিসটা আপনাকে মজা দেবে তা হচ্ছে ওদের অরিজিন ওয়েস আগের চাইতে অনেক বেশি রিফাইন
কিছুদিন আগে অরিজিনওয়েস লঞ্চিং ইভেন্টে আমি চায়নাতেও গিয়েছিলাম, দেন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ওরা নতুন কী কী নিয়ে আসছে। অলরেডি সবাই জানেন যে আসলে নতুন অরিজিনওয়েসে কী কী রয়েছে বা কেমন কী রেজাল্ট দিচ্ছে। আগের চাইতে আরও বেশি স্মুথ এবং অনেকটা ওই যে গ্লাস লাইক একটা ইউআইয়ের টাইপের ফিলও দেয়। তাছাড়া প্রয়োজনীয় সমস্ত ফিচার্সগুলো রয়েছে। যদিও বা এখানে কিছু ব্লোটওয়্যার আছে, প্রি ইনস্টলড অ্যাপ, যেগুলো আপনাদের প্রয়োজন হবে না আই গেস, না হলে একটু আনস্টল করে নিন, সেক্ষেত্রে আরও বেশি ক্লিন একটা ভাইব পাওয়া যাবে এর থেকে। যদিও বা এই ডিভাইসটা র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। 8GB র্যামের এই ফোনটাই আপনাকে যথেষ্ট ভালো একটা আউটপুট দেবে। অ্যাট এ টাইম আপনি 6-7 অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। যে কোনো অ্যাপ থেকে অ্যাপে সুইচ করা কিংবা প্রত্যেকটা অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা টাইম কম নিতে দেখছি। তাছাড়া কোনো ধরনের ল্যাগ, হিক্যাপ কিংবা একেবারে শাটডাউন হয়ে মানে রিবুট নিচ্ছে এ জাতীয় কোনো প্রবলেম ফেস করিনি। হ্যাঁ, এই ফোনটা হালকা ওয়ার্ম হয়, চার্জিং টাইমে মোটামুটি ভালোই ওয়ার্ম হয়। অ্যান্ড আপনি যদি হেভি টাস্ক করতে যান, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনে কাজ করেন কিংবা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ফোনটা মোটামুটি হিট জেনারেট করে। তবে এর যে কুলিং সিস্টেম সেটা যথেষ্ট দ্রুতই ঠান্ডা করে ফেলে। কোনো ধরনের থার্মাল থ্রোটলিং আমি লক্ষ্য করিনি। এখন এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস, সেই জায়গা থেকে এসওসিটাকে সত্যিই আমার একটু ছোট মনে হয়। এমনকি আমার মনে হয় এই সেম জায়গায় যদি স্ন্যাপড্রাগনের কোনো এসওসি 7 সিরিজের কোনো কিছু থাকতো, তাহলে আরও বেশি গ্রহণযোগ্যতার জায়গায় থাকতো। তখন কি আমরা একটু গেমিং টেমিংয়েও ওইভাবে ফোকাস দিতে পারতাম না। এটাতে গেমিং করাই যাবে না, ব্যাপারটা এরকম না। আপনি গেমিং করতে পারবেন, লাইক আমরা পাবজি, সিওডি, অ্যাসপার্ট 9 এই জাতীয় গেমগুলো মোটামুটি ট্রাই করছিলাম, এটাতে মোটামুটি বেশ ভালোভাবেই চলছে। কিন্তু আপনি অ্যাজ এ গেমিং স্মার্টফোন এটাকে কনসিডার করতে পারবেন না, যদিও বা ভি সিরিজটা সেভাবে দাবি করে না। স্টিল আমরা আরেকটু বেটার এসওসি এই জায়গা থেকে এক্সপেক্ট করি। পাবজির ক্ষেত্রে এইচডিআর আলট্রাতে আমরা প্লে করতে পারছিলাম, প্লেয়েবল রেজাল্টই দেয়। তবে আমি বলবো আর একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলার জন্য, সেক্ষেত্রে স্মুথ রেজাল্ট পাবেন। কল অফ ডিউটির ক্ষেত্রে ভেরি হাই ম্যাক্স গ্রাফিক্সে আপনি প্লে করতে পারবেন। তবে সেক্ষেত্রে এই সুপার স্টেবল গেমটা এই স্মার্টফোনে কিন্তু একদম সুপার স্টেবল রেজাল্ট দেয়নি, বরং আরেকটু লোয়ার সেটিংসে নিলে স্মুথ রেজাল্ট একটু বেটার পাওয়া যায়। হাইয়েস্ট চার্জিংসে মনে হচ্ছিল ফোনটা একটু ওভারহিট করছে। এমনিতে যদি ডে টু ডে লাইফের ইউজেসের কথা বলি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখছেন, ছবি তুলছেন, এই জাতীয় যে কাজগুলো আমরা করি নর্মালি, বেসিক এই ধরনের কাজ বাজে আপনার কাছে মনে হবে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসই ব্যবহার করছেন, ওতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাটারিটা আবার বড় দিছে, ওরা 7000 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি ইউজ করছে এখানে, অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। সো এই কম্বোকে আমি অবশ্যই খুবই ভালো বলবো। আর এই 7000 mAh এর ব্যাটারিটা আপনাকে দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে পারবে। এই স্মার্টফোনটা থেকে আপনারা প্রায় 9 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পাবেন, যদি একটু মোটামুটি হেভি ইউজার হয়ে থাকেন। 1.5 দিনের কাছাকাছি এই ফোন ব্যবহার করা যায় অনায়াসে। তবে একেবারে সুপার লেভেলের ইউজার যারা রয়েছেন, মানে সারা দিন ফোনের উপরে থাকতে হয়, তাদের একদিন খুব ভালোভাবে সন্তুষ্ট করার পরেও দেখবেন যে 15-20% মতো অবশিষ্ট আছে আর কি। সো ব্যাটারি ব্যাকআপ ভালো, স্পিকার কোয়ালিটি ভালো, এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। ডেপথ আর একটু বেটার হওয়া উচিত ছিল যা মনে হলো, তবে সাউন্ড যথেষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশনে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এটার হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি ওকে মনে হয়েছে, খুব স্ট্রং যে এমন না, বাট একেবারে ফেলে দেওয়ার মতো না। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটার পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে, ফার্স্টের দিকে ইউজ টু হয়ে গেলে আর প্যারা নাই। এটা প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দেয়, তবে একটু স্লো মনে হয় অ্যানিমেশনের কারণে, মূলত অ্যানিমেশনটা একটু ওরকম। আচ্ছা, তো ফোনটা কেমন কি অবস্থায় আছে সবকিছু তো জেনে ফেললেন, বাট এদিকে তার যে বড় ভাই রয়েছে, এইটা কিন্তু আবার খুবই সলিড একটা ফিল দেয় আপনাকে। এটা দেখতেও বেশ সুন্দর, আমার কাছে বরং এইটার ডিজাইন আরও বেশি প্রিমিয়াম মনে হয়েছে। বডি ফ্রেমে মেটাল রয়েছে, এটা ধরলেই মনে হয় যে এইটা একটা দারুণ জিনিস। এখানে আমরা জাইসের লোগো দেখছি, ইভেন V70 স্পেকগুলো আমি এখানে হালকা করে লিখে দিলাম, আপনারা একটু দেখে নিতে পারেন। যারা চাচ্ছেন যে আরেকটু আপগ্রেডেবল কিছু কিনবেন, তারা চাইলে এই ডিভাইসটাও দেখতে পারেন। আচ্ছা, যারা এই দুইটা ডিভাইসই কিনবেন, তাদের জন্য ভিভো কিন্তু স্পেশাল গিফটস রেখেছে। যদি কিনা আপনি প্রি অর্ডার করেন কিংবা আপনি ফার্স্ট সেলে কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু এই গিফটসগুলো পেয়ে যাবেন। যেমন এফির সাথে পাবেন আপনারা ওয়াজ 1 SE এবং V70 সাথে আপনারা পেয়ে যাবেন ওয়াজ 7। তাছাড়া আপনার ইএমআই এর মাধ্যমে এই ডিভাইসগুলো কিনতে পারেন, বাট ইএমআই এর মাধ্যমে কিনলে আপনারা এই গিফটসগুলো আর কি পাচ্ছেন না। তো এই দুইটা ডিভাইসের মাঝে কোনটা ডিজাইন আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। V70 নিয়ে এতক্ষণ কথাবার্তা হলো, আমার কাছে যা মনে হয়েছে দামটা একটু বেশি হয়ে গেছে, বা এই দামেই যদি ওর আরেকটা সেন্সর দিয়ে নিয়ে আসতো, একটা টেলিফটো থাকতো, তাহলে আমার মনে হয় না যে যেগুলো নিয়ে কমপ্লেন করলাম এগুলো নিয়ে কমপ্লেন করার মতো তেমন কোনো সুযোগ থাকতো। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা অলরেডি কিনে ফেলতেছেন সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।